শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর তৃতীয় একনেক বৈঠকে মেগা প্রকল্প অনুমোদন হলো। প্রায় ৩৪,০০০ কোটি টাকার প্রকল্প, বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প গেল ১৩ মে বুধবার একনেকে অনুমোদন হয়েছে এবং এই প্রকল্প নিয়ে নানা আলোচনা আছে। আমরাও এই বিষয়গুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব আজকে। এই প্রকল্প কতটা আশা জাগানিয়া, কেউ কেউ কোনো বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন, উদ্বেগও প্রকাশ করছেন। আসলেই এই প্রকল্পের প্রত্যাশা কতটুকু, আশঙ্কার জায়গা আছে কিনা, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি পদ্মা ব্যারেজের ভবিষ্যৎ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন BanglaNews24.com-এর সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, নিরাপত্তা রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে বেশ কয়েকবার সতর্ক করা হয়, তারপরও টিকা ক্রয়ে বিলম্ব করা হয়েছে। ঢাকা ইউনিসেফ প্রতিনিধির বিস্ফোরক তথ্য। মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা, আদালতে অভিযুক্ত সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। বর্বরতার যুগকেও হার মানিয়েছে ক্ষুব্ধ গোলাম পারওয়ার। পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশে ঋণ খেলাপির সংখ্যা অনেক বেড়েছে, জানালেন অর্থমন্ত্রী। গণশুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পিডিবি। এবং রোববার থেকে ঢাকার ২ সিটিতে পশুর হাট বসছে। বেচাকেনা চলবে ঈদ পর্যন্ত। হাসিল নির্ধারণ করা হয়েছে শতকরা ৫ টাকা। দর্শক, দিনের শিরোনামগুলো শুনছিলাম। এবারে আমরা আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়ে আলাপ করব। প্রথমেই আমরা যাব জনাব আশরাফুজ্জামান, আপনার কাছেই শুনতে চাই বহুল আলোচিত যে পদ্মা ব্যারেজ, সেটি নিয়ে আপনার প্রত্যাশা বা মূল্যায়ন। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী এবং সমালোচক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রকল্প এলাকার মধ্যে আমি একজন বাসিন্দা, আমার বাড়ি চুয়াডাঙ্গা, এবং আমি আমার যে নদী, মাথাভাঙ্গা নদী, ভৈরব নদীতে সেখানে সাঁতার কেটেছি এবং 1974 সালের রাজশাহী যাওয়ার পরে তালাইমারির ওখানে পদ্মাতে নিয়মিত গোসল করতাম। আর আমি পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজে, যেটা পদ্মা পাড়ে সারদার কাছে। সো পদ্মার সেই 1974 সালে ফারাক্কা বাঁধ হওয়ার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ের দৃশ্য আমার চোখের সামনে ভাসে এবং আমি সরকারকে সাধুবাদ জানাই যে এই প্রকল্পটাকে আগিয়ে নেওয়ার জন্যে তারা প্রকল্প গ্রহণ করেছেন। এখানে ব্যয় একটা বড় বিষয়, তারপরেও একটা ভালো কাজ বলে মনে হয়, অনেক ভালো মনে হয়। বিশেষ করে আমি বলি, আমার গ্রামের বাড়িতে কতগুলো নারকেল গাছ ছিল। সেই নারকেল গাছগুলো ওই নারকেলের আগে যে সাইজ ছিল এখন ছোট হয়ে গেছে, কারণ উপর নিচ থেকে গাছের গোড়ায় পানি কম, পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আমাদের এলাকাতে 70 দশকের শেষের দিকে যখন সেচ প্রকল্পের উপরে বেশি জোর দেওয়া হলো, তখন নদী থেকে পানি উত্তোলন করে দেওয়া হতো। পরবর্তীতে সবকিছু ডিপ টিউবওয়েল কনসেপ্টে যাওয়ার ফলে এই যে
ভূগর্ভস্থ পানির ব্যাপক ব্যবহার হওয়ার ফলে পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। সো এই ক্ষেত্রে যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় 2033 সাল পর্যন্ত, যেটা এস্টিমেট করা হয়েছে, তাতে এই যে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়বে, যেটা প্রকৃতপক্ষে ওই ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ঠেকাবে এবং আপনার যেটা খরচও তুলনামূলকভাবে কম হওয়ার কথা। আচ্ছা, আর এই নদীগুলো, যে 5টা নদীর কথা বলা হয়েছে, তার ভিতরে একটা নদী মাথাভাঙ্গা নদী আমার বাড়ির কাছে। তো এই জাস্ট কয়েকদিন আগে এই যে আপনার প্রকল্প পাশ হওয়ার পরে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে যে যদি আমাদের ওই মাথাভাঙ্গা নদীর দর্শনার পাশ দিয়ে সীমান্তের ওপারে চলে গেছে, তো বলছে যদি ওই জায়গায় যদি বাদ দেওয়া হয় তাহলে ভালো হবে, পানিটা থাকবে। মানে লোকজন এই পরিমাণ ক্ষুব্ধ। সুতরাং এই যে সরকারের এই উদ্যোগটা প্রকল্প হাতে নিয়েছে অনেক আগেই, তবে তারা যে বাস্তবায়ন করতে যাচ্ছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা কিন্তু একটা সাহসের ব্যাপার। আচ্ছা, কারণ এখানে অর্থ যোগানের ব্যাপার আছে। আর তাছাড়া এখানে পরিবেশ বিষয়ে দেখেন, আমি বেশ কয়েকদিন ধরে এগুলো অনুসরণ করছিলাম। আমাদের অনেকেই অনেক উদ্বেগ প্রকাশ করেছেন যে সিলটেশন হয়ে যাবে। আপনি দেখেন আমরা ওই বিষয়গুলো নিয়ে আসব। আমি জি, একটু জি, শুনে জি, আসি স্টুডিওতে যারা জি, আছেন ওনাদের জি, বক্তব্যটা একটু শুনে আবার আমি আপনার কাছে আসব। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আমরা আলাপ করছিলাম যে কথা মেজর আশরাফুজ্জামান বলছিলেন, সাহসী পদক্ষেপ এবং জনপ্রত্যাশার একটা প্রতিফলন ওনার কাছে মনে হয়েছে। অনেক মানুষ আশান্বিত হচ্ছে। আপনি কিভাবে দেখেন বিষয়টি? আমি একটু ভিন্নভাবে এটা দেখতে চাই, এই কারণে যে এটা আমাদেরও প্রত্যাশার ব্যারেজ, যে আমরা পানি পাবো, পানি ধরে রাখতে পারবো, এইটা দীর্ঘদিনের একটা জন আকাঙ্ক্ষার বিষয় বটে। কিন্তু বাস্তবতাটা কিন্তু এরকম না। এই অর্থে ধরেন ফারাক্কা ব্যারেজ নির্মাণ হয়েছে, শুরু হয়েছে 62 সালে, চালু হয়েছে 74 সালে। এরপরে ফারাক্কা ব্যারেজ দেওয়ার পরে আমাদের এই অংশটা শুকিয়ে গেছে, অর্থাৎ ভাটির দেশ বাংলাদেশ অনেক অংশে শুকিয়ে গেছে। অন্যদিকে ওই পাশে উজানের যে অংশটা পশ্চিমবঙ্গ, ওরা যেটা ভাগীরথী দিয়ে পানি নেওয়ার চেষ্টা করেছে কলকাতায় বন্দর সচল রাখার উদ্দেশ্য নিয়ে, সেই ভাগীরথীর চিকন নদী, যে কারণে ওইটা আসলে ওই পানি প্রবাহ ওখানে অতটা সম্ভব না। পানি অন্যদিকে এই পানি আস্তে আস্তে ফারাক্কা আস্তে আস্তে এখানে যে যখন ব্যারেজের কাছে আসছে তখন পলি পতনে ওই অঞ্চলে তলাটা উঁচু হয়ে গেছে, নদীর তলা। আচ্ছা, এইটা বিহার পর্যন্ত উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যায় ওখানে এখন বর্ষা মৌসুম আসলে প্রচুর বন্যা হয় এবং ওখানকার দাবি হচ্ছে ফারাক্কা বাঁধ ভেঙে দাও, কারণ আমরা বন্যায় তলায় যাচ্ছি। অর্থাৎ মূল শাখা তো মূল নদীর হচ্ছে রাজশাহীতে প্রবাহিত পদ্মা, গঙ্গার যে এটা, কিন্তু মাঝখানে বাদ দেওয়াতে হচ্ছে কি যে ভাগীরথীতে যে পরিমাণ পানি নিতে দিয়েছে সেই পানি ওপাশে যায়নি, সরাসরি এসে উল্টো যে ওপাশে পলির কারণে আরও তলদেশ ভরাট হয়ে যাওয়া, পানি বন্যা হচ্ছে। এখন আপনি যদি ওই ফারাক্কা ব্যারেজ থেকে পাংশার, যেখানে আমাদের এই ব্যারেজ হওয়ার প্রস্তাবিত যে ব্যারেজ, সেটার দূরত্ব 277 কিলোমিটার মতন, এত দূরে এসে যদি আর একটা বাদ দেন ঠিক একই রকম, তাহলে উজানের যে অংশ, মানে এই পাংশা থেকে ফারাক্কা পর্যন্ত এই অংশটার পলি পতনের ফলে, অর্থাৎ ব্যারেজের এখানে এসে যে পলি জমে যাবে, এই অংশটা আবার একই অবস্থায় নদীর তলদেশ আরও ভরাট হয়ে যাবে। তখন যেটা হবে, ওই অংশটা অর্থাৎ পাংশা থেকে ফারাক্কা পর্যন্ত বাংলাদেশের যে অংশ আছে, বাংলাদেশের এই নদীটা যেখানে প্রবেশ করে সীমান্ত, সেটার নাম হচ্ছে পাংখা। পাংখা থেকে যদি আমি ধরি পাংশা পর্যন্ত, তাহলেও এই অংশ কিন্তু তলদেশ ভরাট হয়েছে এবং পানি ধরে রাখার যে চেষ্টা, সেটা আসলে আখেরে কি হবে এটা এখনই বলা যাবে না। বরং যে ঘটনাটা ঘটেছে, যে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জায়গায়, যেমন বড়াল নদীর মুখে, বড়াল নদীর ওখানে বাঁধ দিয়ে সুইচ গেট দিয়ে নদীটা ভরাট করে ফেলেছিল, এবং সেই নদী আপনার এটা ওখানে একটা বাঁধ দেয়, 84 সালে সুইচ গেট দেয়। 500 মিটার প্রশস্ত নদীতে মাত্র 44 না কত মিটার প্রশস্ত রেখে সুইচ গেট দেয়।
দেওয়ার ফলে ওই নদীটা আস্তে আস্তে মৃত হয়ে যায়, বড়াল নদীটা, নদ আর কি ওইটা। এরও কিছুদিন পরে আবার 96 সালে এসে আর একটা সুইচ গেট পেছনে দেয় 5 মিটার প্রশস্ত রেখে, অর্থাৎ পানি পদ্মার পানিটা যে বড়ালে যাবে সেই জায়গাটা বন্ধ করে পাবো দেওয়াতে হয়েছে কি বড়াল নদীটা মরে যায়। এবং তার দাবিতে ওই এলাকার ওই রাজশাহী অঞ্চল, ওই অঞ্চলের লোক ব্যাপক মিছিল বিক্ষোভ করে, অনেক পরে এসে তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই সুইচ গেটটা উঁচু করে দেওয়াতে ওই নদীটা আবার একদিন রাতারাতি দেখে মানুষজন, এলাকার মানুষজন, কিরে নদী এরকম জ্যান্ত, কী ব্যাপার, পানি আসছে কোত্থেকে, এবং বড়াল নদীতে আবার পানি ঢুকছে। অর্থাৎ এই যে আমি বলছি এই যে সীমানা দিয়ে এই যে এই পর্যন্ত আসলো, এর নদীর শাখামুখগুলোতে বন্ধ করে করে পদ্মার যেরকম পানি পাওয়া যাচ্ছিল ওই ভারতীয় বাদ দেওয়ার পরেও সেই পানিটার প্রবেশপত্র আপনি বাধাগ্রস্ত করেছেন। শুধু বড়াল নদী একটা উদাহরণ দিলাম, এরকম বাংলাদেশের প্রতিটা নদী এবং খালের মুখে বন্যা নিয়ন্ত্রণের নামে যে পরিমাণ বাঁধ দেওয়া হয়েছে, স্লুইস গেট দেওয়া হয়েছে, ফোল্ডার দেওয়া হয়েছে, তাতে করে বিভিন্ন জায়গায় নদীগুলো, খালগুলো মারা গেছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনার অভাব রয়েছে। আর আমাদের যে জায়গাটার দাবি, আপনি যদি ফারাক্কার এই পাশে এখানে বাদ দেন, এই পানিটা আপনি আটকে রাখবেন, এই দাবিটা যদি এরকম হতো যে এই বাদ দিয়ে পাড় বেঁধে আপনি পানি চাপ সৃষ্টি করে ফারাক্কাকে নাড়িয়ে দেবেন, ভেঙে দেওয়ার ব্যবস্থা করে দেবেন, তাহলে কিন্তু যৌক্তিক। কিন্তু ওই পর্যন্ত বর্ষা মৌসুমে পানি আসার পর ওই পানি আপনার এখানে যে দাবি করা হচ্ছে যে 12 মিটার উঁচু পানি থাকবে এবং প্রায় 209 কোটি ঘনমিটার পানি, 90 কোটি ঘন রিজার্ভ থাকবে এই পদ্মা নদীতে। এই রিজার্ভ রাখতে যে তলদেশ হয়ে যাবে, ওর চাইতে বরং যদি প্রতিটা, যেমন মধুমতি, মাথা ভাঙা, মধুমতি এবং গড়াই মধুমতি, ইসামতি, এই নদীগুলোতে যদি পানিটাকে আমরা প্রবাহিত করতে পারি, অর্থাৎ স্বাভাবিক গতিতে যদি আসে এবং সেই নদীটাকে আমরা যদি বড়ালের মতন সুইচ গেট না দিই, এই নদীটাকে নদীর পানিগুলো যদি আমরা প্রবাহ ঠিক রাখতে পারি, খালে ঢুকিয়ে দেই, খাল পর্যন্ত যায়, এবং সেইটাই যদি আমরা রিজার্ভার বানাই, খালগুলো বাংলাদেশের প্রতিটা খাল এবং নদী সুইচ গেট দিয়ে আটকে না রেখে ওই নদীর পানিটাকে আপনি খাল দিয়ে ঢুকায় বিলে নিয়ে যান, সেইটা যেভাবে রিজার্ভ হবে সেটা প্রাকৃতিকভাবেই সেটা হবে। প্রতিটা নদী, পৃথিবীর সবকটা নদী আমরা দেখেছি যেখানে বাদ দেওয়া গেছে নদীটা আসলে মারা গেছে। আপনি দেখেন পদ্মা নদীতে যে ব্রিজ দেওয়া হয়েছে, এই যে ব্রিজ কিছু না, ব্রিজ তো তল দিতে পানি, সেতুর কথা আপনি বলছেন, পদ্মা সেতুর যে মানে অসংখ্য পিলারের সংখ্যা আমার মনে নাই, এই পিলার থাকার কারণে ওখান থেকে ছোট ছোট চর জমে জমে, এই যে মাদারীপুর, শরীয়তপুর এবং এই পাশে মুন্সিগঞ্জ, এখন কিন্তু নদীর গতিপথ বদলে যাচ্ছে, আস্তে আস্তে চর জমে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ড্রেজিং করে বালি সরাতে হচ্ছে, তারপরে কিন্তু সঠিকভাবে হচ্ছে না, ফলে এই অঞ্চলটা কিন্তু নদীর গতিপথ বদলে যাচ্ছে। তো পদ্মার উপরে যদি আপনি আর একটা ব্যারেজ দেন, মানে গঙ্গায় ফারাক্কা তো দিয়েছেন বাংলাদেশে, তাহলে নদীটা আলটিমেটলি মারা যাবে। এবং এই পানি সরবরাহের ব্যবস্থা যদি আপনি নিশ্চিত না করেন, তাহলে ওই খুলনা, যশোর, রাজশাহী, এই বিস্তীর্ণ অঞ্চল জলাবদ্ধতায় রূপান্তরিত হতে পারে, এই আশঙ্কা আমি করছি। ফলে এইটা জরিপটা সঠিকভাবে করা উচিত ছিল এবং এটা সংসদে আলোচনা করে একনেকে উপস্থাপন করা দরকার। সংসদকে পাশ কাটিয়ে যে একনেকে এইভাবে করে, আমি মনে করি যে এটা আওয়ামী লীগ আমলের প্রজেক্ট, কিন্তু আওয়ামী লীগ প্রজেক্ট করেছে কার স্বার্থে, এটা হিসেব করতে হবে। আমি আসবো সেই বিষয়গুলোতে, আপনার কাছে আরও ডিটেলস শুনবো। শুনে আসি শরীফুজ্জামান শরীফ, আপনি রাজনৈতিক নেতা, কিন্তু তারপরও পরিবেশ নিয়েও দীর্ঘদিন থেকে আপনি কাজ করছেন, আপনার কাছে শুনবো আসলে বিষয়গুলো কি। ধন্যবাদ। আমার যেটা বলতে চেয়েছিলাম আপনি শুরুতে বলে ফেলেছেন। আমি আসলে নদী বিশেষজ্ঞ নই, তবে প্রায় 1.5 দশক 2 দশক পরিবেশ আন্দোলনের সাথে নিজের একটা সম্পৃক্ততা আছে। এটা উপকূল থেকে হাওর পর্যন্ত প্রায় অনেকগুলো পরিবেশ আন্দোলনের সঙ্গে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ভেতর থেকে কতগুলো অভিজ্ঞতা, প্রত্যাশা এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথমত বলে রাখি যে বিজ্ঞান এবং বিশ্বাস দুটো আলাদা বিষয়। আচ্ছা। এবং দুটোর মধ্যে যোজন যোজন দূরত্ব আছে। সরকার, আপনি পদ্মার ইস্যুটা বলেছেন, এই সময়কালে খুবই জনপ্রিয় একটা বিষয় হলো যে আমরা এখানে একটা ব্যারেজ তৈরি করছি। কেন তৈরি করছি এই কারণে যে আমাদের প্রতিবেশী ভারত, যে আমাকে বন্ধু মনে করে, দাবি করে, আমরাও বন্ধু হিসাবে তাদেরকে চাই, কিন্তু তার কতগুলো আচরণ, তার কতগুলো বিহেভিয়ার, বিশেষ করে প্রতিবেশীদের অধিকার এবং ন্যায্যতা আটকে রাখার জন্য তার যে আগ্রাসী মনোভাব, এবং সরাসরি বললে তার যে পানি আগ্রাসন, তার বিরুদ্ধে আমরা এই আগ্রাসনের কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত।
আমাদের নদী, আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ। ভাই যেটি বলেছেন, তার শৈশবের কথা বলেছেন, রাজশাহী অঞ্চলের যে প্রমত্ত পদ্মা, এবং সেটি এখন ধুধু বালুচর। কেন? কারণ হলো এই নদীর যে প্রাণশক্তি সেটিকে আমরা আটকে দিয়েছি। আমরা মানে আমাদের প্রতিবেশীদের কতগুলো অ্যাক্টিভিটির কারণে এটা বন্ধ হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কতগুলো পপুলিস্ট দাবি থাকে। আপনি এই মুহূর্তে নদী বা নদী বিধৌত অঞ্চলগুলোতে সবথেকে জনপ্রিয় দাবিটা কি? দাবিটা হচ্ছে নদীর উপর একটা ব্রিজ দিতে হবে। গত শুক্রবারও একটা মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবের সামনে, এটা আমাদের এলাকার লোকজন করেছেন। আচ্ছা, এবং তাদের দাবিটা হচ্ছে আমাদের কাছের যে নদীটা তার নাম হচ্ছে পানগুচি নদী। আপনি ঢাকার থেকে ওই পর্যন্ত, এবং সেটি পার হলে আপনি সুন্দরবনের কাছে চলে যেতে পারবেন 40-45 মিনিটে। শুধুমাত্র ওই নদীটার উপরে কোনো বাঁধ নেই, ব্রিজ নেই। সেখানে একটা ব্রিজ চাওয়া হচ্ছে। এবং আপনি একমত হবেন যে আমাদের স্বাভাবিক নদীর প্রবাহ যেখানেই বাধাগ্রস্ত হয় সেখানেই পলি জমে এবং নদীটার প্রাণশক্তি হারিয়ে ফেলে। অর্থাৎ নদীর যে স্বাভাবিক গতি, এটিকে আপনি যখনই আটকে দেবেন, সেটা আপনি দক্ষিণের নদী হোক, সেটা উত্তরের নদী হোক, যে কোনো জায়গায় আপনি আটকে দিবেন। তার মানে হচ্ছে এই না যে আমি এই যে আগ্রাসনের মুখে আমি হাত পা গুটিয়ে বসে থাকব। আমাকে অবশ্যই আমার প্রাণ, প্রকৃতি, নদী প্রবাহ এগুলোকে রক্ষা করার জন্য কতগুলো পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের নদী নিয়ে কাজ করে সবথেকে বেশি যারা, নদী নিয়ে সবথেকে বেশি যারা কাজ করেন, পানি উন্নয়ন বোর্ড, যাদের স্লোগানটা হচ্ছে প্রবহমান নদীর সাথে, অথচ আপনি তাদের অ্যাক্টিভিটিগুলো দেখবেন। আমি আমাদের ডোমেস্টিক ইস্যুগুলো বলছি, আমি ইন্ডিয়ার আচরণটাও বলবো। আপনি খেয়াল করে দেখবেন যে তাদের একেবারে সহজ একটা পদ্ধতি হচ্ছে এখানে বাদ দিয়ে ফেলো। সেটার রাবার ড্যাম হতে পারে, অন্য যে কোনো মধ্য দিয়ে। এবং বাংলাদেশের দুর্নীতির যে জায়গায় আপনি একটা ব্রিজ তৈরি করলে আপনি বুঝতে পারবেন যে এই ব্রিজটা কীভাবে তৈরি হচ্ছে। কিন্তু নদীর নিচে, পানির নিচে আপনি খেয়াল করবেন যে সব থেকে বড় দুর্নীতির জায়গা হচ্ছে ওটা। বাংলাদেশে দেখা যায় না। বাংলাদেশে নদী ড্রেজিংয়ের নামে যে পরিমাণ অর্থ এখানে বরাদ্দ করা হয়, তার কতটুকু কাজে আসে আমরা জানি না। তার মানে আবার বলছি যে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? না, আমি কতগুলো পদক্ষেপ আমাকে নিতে হবে। এখন পদক্ষেপটা কি? আপনি কোথাও 3 তলা একটা ভবন যদি তৈরি করেন, তারও কিন্তু একটা ডিজাইন আপনি করেন। আপনি কোনো একটা আর্কিটেক্টকে দিয়ে তার কাছ থেকে একটা পরিকল্পনা নিয়ে এসে করেন। এখন কতগুলো কাজ আছে যে কাজগুলো আপনি শুরু করলে শেষ করবেন দক্ষতার সাথে যদি করতে না পারেন, তাহলে সেটি আর এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। আপনি আমাদের এই যে মগবাজারে একটা ফ্লাইওভার, শেষ মুহূর্তে গিয়ে দেখা গেল যে তার ডিজাইনটা ভুল হয়েছে। আপনি সেটি পিটিয়ে ভেঙে ফেললেন, আবার নতুন করে করলেন, অর্থ বরাদ্দ করলেন। কিন্তু আপনি নদী সংক্রান্ত একটা প্রকল্প আপনি গ্রহণ করলেন, অনেক দূর এগিয়ে গেলেন, তারপরে আপনি বলতে পারবেন না যে আর পারছি না, ভুল হয়েছে, আমি এখান থেকে ফিরে আসতে হবে। সুতরাং আজকের জগতে, আজকের পৃথিবীতে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন অথবা শুরু করার আগে যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, আমি নিজেকে সচেতন নাগরিক মনে করি। কিন্তু আমি এই ধরনের একটি প্রকল্পের যে অ্যাসেসমেন্টটা দরকার আমার কোথাও চোখে পড়েনি। আচ্ছা, মানে যথাযথ প্রস্তুতির অভাব আমার কাছে মনে হয়েছে কি দৃশ্যমান হয়েছে। ভাই জনপ্রত্যাশার কথা বললেন, তার এলাকার মানুষ আসলে কি চায় এটা আমরাও চাই। আমরা আমাদের পানি ভারতের কাছে, ভারত থেকে যে পানিটা আসে এটা তাদের দয়া না, এটা আমার অধিকার। তার মানে যে অবস্থানগত কারণে সে শুধু সুবিধা ভোগ করবে, আমি ভাটির দেশ হওয়ার কারণে সে আমার উপরে এই ধরনের আগ্রাসনটা চালাবে, আর উজানের কারণে তার যে সুবিধাগুলো ভোগ করবে, আমি এটি চাই না। আমি এর প্রতিকার চাই। কিন্তু প্রতিকার করার জন্য আপনার যে এখন সেই ব্যবস্থাটা যে আপনি গ্রহণ করছেন, আপনাকে অবশ্যই, আমি যেটি বললাম যে আপনি একটা 3 তলা বিল্ডিং তৈরি করবেন, আপনি তার জন্য যে প্রস্তুতি, ডিজাইন, কতগুলো পরিকল্পনা, এই জায়গাটাও আমার চোখে পড়েনি।
আমি একজন সচেতন নাগরিক মনে করি, কারণ আমি প্রতিদিন অন্তত 7টা 8টা পত্রিকা পড়ি, টেলিভিশন দেখি, নিউজ দেখি, জানার চেষ্টা করি, বোঝার ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করি। কিন্তু এই জায়গায় এত সরকার বড় যে একটা ধরনের একটা প্রকল্প, প্রস্তুতি নিচ্ছিল, হ্যাঁ, কি এখন পাওয়া যায়নি? এই প্রকল্পটা পপুলিস্ট, জনপ্রিয়, কিন্তু কখনো কখনো শুধু জনপ্রিয়তার কারণে আপনি সবকিছু করতে পারেন না। আপনার যেহেতু সরকারের একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট, এই যে ফ্লাইওভার ভাঙার কথা বললাম, বাংলাদেশে যতদিন এই ফ্লাইওভার নিয়ে আলোচনা হবে, আওয়ামী লীগকে এই দায়ভারটা বহন করতে হবে যে তাদের সময় এত কোটি টাকার কাজ করার পরে তারপরে সেটি ভাঙতে হয়েছে। ঠিক একইভাবে এই জায়গাটায় যদি আমরা ভুল করি, আমরা যদি এখানে যথাযথ পদক্ষেপ না নেই, আমার এর সাথে পরিবেশের একটা বিরাট সম্পর্ক আছে। এই ধরনের প্রকল্পের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ, এবং পরিবেশের নানা রকমের শ্রেণীবিন্যাস আছে। আপনার জলজ সম্পদ, মৎস্য সম্পদ, নদী, অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাটায় কি প্রভাবটা ফেলবে। আমি যদি প্রকল্পের সঙ্গে যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করি, আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত ওই ধরনের সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বক্তব্য এবং তথ্য আমি পাইনি। সেই কারণে আমার শঙ্কা যে আমরা আমাদের প্রতিবেশীর এই যে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি, এটা নিজেই কোনো ধরনের একটা বিপর্যয়ের জায়গা তৈরি করে কিনা, এবং এটা যেন একটা রাজনৈতিক প্রকল্প না হয়, এটা আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার ওই আলোচনায়। একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে। বিরতির পর এসে আমরা মেজর আশরাফুজ্জামান আপনার বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর আশরাফুজ্জামান, আমরা বিরতির আগে আলাপ করছিলাম পদ্মা ব্যারেজের ভবিষ্যৎ নিয়ে। স্টুডিওতে যে আলোচকরা রয়েছেন তারা বলছিলেন যে এই যে ব্যারেজ যদি হয়, সেই ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা যেগুলো, তাতে হচ্ছে যে নদীর পলির যে বিষয়টি সেটি যেমন আছে, পাশাপাশি বন্যা আর আশঙ্কাও করছেন। সার্বিকভাবে পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। সবাইকে অনেক ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের মূল্যায়ন শুনছিলাম। আমাদের এখানে যেটা হচ্ছে যে ইকোনমিক্সের একটা টার্ম যেটা খুবই মানে ব্যবহৃত, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। কোন একটা কাজ করতে গেলে আপনাকে ট্রেড অফ করতে হবে, অর্থাৎ কিছু সুবিধা বা সুযোগ বাদ দিয়ে যেটা সবচেয়ে ভালো সুযোগ সেটা আমাদের নিতে হবে। এখন নদীর পলি পড়ার ব্যাপারটা, এইটা সারা বিশ্বেই এই জিনিসটা স্বীকৃত যে কিছু পলি পড়বে। এবং আমি দেখলাম যে এই প্রজেক্টের একটা লেখায় দেখলাম যে যাতে পলি অপসারণ হয় সেই ব্যবস্থাটা জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা রাখছে, তারপরেও কিছুটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই পদ্মা নদী এবং যমুনা নদী এই দুটাই ঘন ঘন তাদের প্রায় ডাইরেকশন পরিবর্তন করে, এবং এর ফলে ওই এবছরে এক জায়গায় ভেঙে গেছে, আগামী বছর আরেক জায়গায় ভেঙে গেছে। এটা হচ্ছে নদীর একটা স্বাভাবিক বিষয়। আমাদের যে পদ্মা ব্রিজ করা হলো, সেখানে রিভার অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরাট ফান্ড ছিল যে নদীটাকে একটা যৌক্তিক প্রস্থে নিয়ে আসা। তো এখানে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই সেটা হচ্ছে আমাদের এই, আপনারা পানি উন্নয়ন বোর্ডের কথাটা উল্লেখ করেন, তবে আমাদের নদী এবং খালগুলোকে সবচেয়ে বেশি এগুলোর প্রতি অত্যাচার করেছে হচ্ছে এলজিডি। কারণ এলজিডি রাইট, যেখানে মনে করেন তাদের একটা ফরম্যাট আছে যে 50 মিটার ব্রিজ বা 100 মিটার ব্রিজ। এখন ওইটা করতে গিয়ে ওই নদীগুলোকে বা খালগুলোকে আপনার ওইটা করা হয়েছে, এবং ওই যথারীতি ওইগুলোতে পানি স্বাভাবিক প্রবাহটা বাধাগ্রস্ত হওয়ার কারণে আপনার নদীগুলো বা খালগুলোর ওখানে আপনার ওই পলি জমে গেছে, এবং জমে গেছে, কিন্তু সেটাকে একটা যৌক্তিক পর্যায়ে খনন করার সেরকম ব্যাপার নেই। আর এই দুই ভাইয়ের কথাই আমি সাথে যোগ করছি যে
এটার খনন কাজে যে কত ধরনের অনিয়ম আছে সেটা চিন্তার বাইরে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের এই ফারাক্কা ব্যারেজ এবং তার বিপরীতে একটা পানি সম্পদ ব্যবস্থাপনায় একটা বিষয় হচ্ছে, যখন একটা বাঁধ দেওয়া হয় তখন একদিকের পানির প্রবাহটা হিসাব করেই দেওয়া হয়। সুতরাং সেটা পাল্টা যদি মনে করেন ৮টা ব্যারেজ দেওয়া হয়, তাহলে ওই ওই ব্যারেজটার আপনার গঠনটা একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমি মনে করছি যে এটা করলে ভারতের সাথে আমাদের খুব বার্গেনিং চিপস খুব কম। এই সম্প্রতি পাকিস্তানের সাথে পানি বন্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক যে আদালত সেটা পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে। এখন ওটা বাস্তবায়ন কতটুকু হবে সেটা বলা যাচ্ছে না। এই অপারেশন সিন্দুর পরে ভারত খুবই মনক্ষুণ্ণ হয়েছে। তবে ভারত পাকিস্তানের বর্তমান যে অবস্থান আন্তর্জাতিক প্রেক্ষাপটে, তাতে হয়তো তারা একটু বেটার বার্গেনিং পজিশনে থাকবে। এখন আমাদের বার্গেনিং পজিশনগুলো আমরা সব মোটামুটি হারিয়ে ফেলেছি এবং মোটামুটি ওই ৭১-এর বৃত্তের মধ্যে গিয়ে আপনি না হলে আমরা স্বাধীন হতাম না, এই ধরনের কথা বলে বলে তারা আমাদের ঘাড়ে চেপে বসেছে। তো আমরা শির দাঁড়া খাড়া করে না দাঁড়াই, তাহলে এই অবস্থা থেকে উত্তরণের সম্ভব সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরে একটা জিনিস হচ্ছে, তার মানে কি এই শির দ্বারা খাড়া করার যে বিষয়টি বলছেন সেটির একটি মানে প্রমাণ বা সেটির একটি উপায় বলতে এই পদ্মা ব্যারেজ? আমি এইটাকে এইভাবে বলতে চাই যে পদ্মা ব্যারেজটা আমাদের জন্য অতি জরুরি। আচ্ছা, এখন কিছু দুর্বলতা থাকবে, কিছু জিনিস জীবনের সবকিছু অ্যাড্রেস করা যায় না ভাই। আপনি রাস্তায় হাঁটতে গেলে আপনি এক জায়গায় যাবেন, আপনার গন্তব্যে যেতেই হবে। ওই জায়গাতে আপনি গাড়ি ধাক্কায় মরে যেতে পারেন, মানে উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন। তো এগুলো তো থাকবেই। এগুলো অত হিসাব করতে গেলে জীবন চলবে বলে আমার কাছে মনে হয় না। আর আমি খুব, এই যে আমার বামপন্থী ভাই আছে, আমি এদেরকে খুব ভয় পাই, বুঝছেন? আমি খুব ভয় পাই। মানে করিলেও করিতে পারেন, হইলেও হইতে পারেন, এই ধরনের একটা ফ্যালাসি ওনাদের মধ্যে কাজ করে। তার ফলে কোনো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যদি আমাদের এই রাজনীতির আমাদের বামপন্থী ভাইদের যে কথা এবং তারা যখন মন্ত্রীর আসনে বসেছেন তখন কার্যক্রমের মধ্যে বিস্তর ফারাক দেখতে পাই। তো আমি কোনো ব্যক্তিকে বলছি না, আমি বলছি যে একটা এই ধরনের করিলেও করতে পারেন, হইলেও হইতে পারেন, এই ধরনের সবসময় একটা ভাব দেখালে কোনো কাজ করা খুব সম্ভব না। পদ্মা ব্রিজটা করা হয়েছে, বালু পড়ছে, ঠিক আছে, এটা চলবে। এখন ওটা না করে আমাদের বাকিগুলো কি আমাদের অসুবিধা হচ্ছিল। সুতরাং ওই যে অপরচুনিটি কস্টটা সবসময় হিসাব করাটা বা মাথায় রাখাটাই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে ভালো হয় যে কোনো রাস্তাঘাট না করে যদি আমরা বনে জঙ্গলে থাকি, প্রাকৃতিক পরিবেশে থাকি, এটা তো সবচেয়ে ভালো। যে নগরায়ন না করে আমরা যদি একেবারে প্রাকৃতিক পরিবেশে থাকি বা গাছের উপরে একটা ছোট্ট ঘর করে থাকি, সবচেয়ে ভালো হয়। কিন্তু আমাদের এগুলো করতে হবে। একটা একটা আপনি যদি ইটের ঘর করেন, ইট পোড়াতে আমার পরিবেশ নষ্ট হচ্ছে, কারণ সেখানে কয়লা পোড়ানো অথবা গাছ পোড়ানো যেভাবেই করেন না কারণ পরিবেশ নষ্ট হচ্ছে। তাহলে তো এরকম আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে সবকিছু মাথায় রেখে যৌক্তিকভাবে যতটুকু করা সম্ভব এবং যেখানে মানে বৃহত্তর জনস্বার্থের ব্যাপার আছে সেটাকে একটু বিবেচনা করতে হবে। আর এটার সাথে আরেকটা জিনিস আমি সরকারকে বিশেষ করে বিগত সরকার অনেক দূর এগিয়ে নিয়েছিলেন, সেটা হচ্ছে তিস্তা প্রজেক্ট। দুটাই যদি মোটামুটি ওটাও করা যায় এবং ওটা চীন আগ্রহ প্রকাশ করেছিল অনেক আগে থেকে, বরং আমরা জুজুর ভয়ে চীনের কাছে দেবো কি দেবো না এই ধরনের একটা ভাব ছিল, সেটা না করে আমাদের প্রয়োজন এটা করতে হবে। এখানে আপনি আরেকটা জিনিস, আপনি ভারতের পানি সন্ত্রাসের কথা, আমি সন্ত্রাস শব্দটাই ব্যবহার করব, পানি আগ্রাসনের কথা, আমি সন্ত্রাস শব্দটা ব্যবহার করবো, আগ্রাসন না বলবো। আপনি ইভেন কি হরিয়ানা রাজ্যের পানি নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের তাদের সমস্যা আছে, তো ওদের বিরাট একটা পানি সমস্যা। এই জন্য প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এই যে বড় বড় রিভার লিঙ্কিং একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেছিলেন, সেটা একটা বড় ধরনের একটা, কিন্তু সেই কারণে অন্যান্য দেশের কি ক্ষতি হবে তারা বিবেচনা করে নাই। সুতরাং তারা খুব একটা বিবেচনা করছে না। আরেকটা জিনিস হচ্ছে
ভাগীরথী নদীর হচ্ছে আপনার ন্যারো স্ট্রিপ, অর্থাৎ ছোট নদী, সেখান দিয়ে পুরো পানি একসময় পার করা খুব মুশকিল। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা সমস্যা হবে। আর সবচেয়ে আমার যেটা অনুরোধ, সবার কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে এটা শুধু বর্তমান সময়ের জন্য না, আগামীর প্রজন্মের কথা বিবেচনা করে ওই যে 8,000 মানে একটা বালিশের দাম 8,000 টাকা না করে, বা ফরিদপুর মেডিকেল কলেজে কত হাজার টাকার পর্দার কথা চিন্তা না করে, অথবা আপনি চট্টগ্রামের যে টানেল হয়েছে, সেই টানেলের ওখানে যে 7 স্টার ব্যবস্থা করা হয়েছে, কত 450 কোটি টাকা না কত টাকা বরাদ্দ ছিল ওটার জন্য, না আমি ঠিক একজাক্ট মনে নাই। তো এরকম না করে প্রকৃত অর্থে জনমুখী, জনকল্যাণমূলক এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী প্রজেক্টটা বাস্তবায়ন করলে আমি মনে করি যে সরকার তার লক্ষ্য হাসিল করতে পারবে এবং জনগণ উপকৃত হবে। ধন্যবাদ। জি, মেজর আশরাফুজ্জামান, একটু সুনির্দিষ্ট করবেন কি পদ্মা ব্যারেজের ক্ষেত্রে কোন কোন ইতিবাচক দিকগুলো আপনি দেখছেন কেবলমাত্র পানি ব্যবস্থাপনার বিষয়ে? প্রথমত হচ্ছে যে আমি যদি এই যে আমাদের ওখানে জিকি প্রজেক্ট আছে, জি, গঙ্গা কপোতাক্ষ, রাইট রাইট, এর ফলে মানুষগুলো এত ভাবে লাভবান হতো, বিশেষ করে সারফেস ওয়াটার এবং ব্যবহারের ফলে প্রচুর খাদ্য শস্য উৎপাদন হতো। সুতরাং এটা একটা ভালো দিক। মানে এক নম্বর হচ্ছে সেচের কথা আপনি বলছেন। সেচের কথা, রাইট। ফাইন। আরেকটা হচ্ছে যে আপনি আমাদের এলাকায়, ভাইয়ের বাড়িতে যশোরে বললেন, তো ওই এলাকায় যে তাপমাত্রাটা এত বেড়ে গেছে, আর আমার জেলা চুয়াডাঙ্গা, ওখানে তো সবচেয়ে গরম এলাকার মধ্যে একটা, দিনের বেলায় গরমের মধ্যে ওখানে থাকা খুব সহজ না। তো সেই সব পরিবেশও কিছুটা, পরিবেশের যথেষ্ট উন্নতি হবে। আর ডাব গাছে কথা আমি আগের পর্বে বলেছিলাম যে ডাব গাছে এখন আর ডাবের সাইজ ছোট হয়ে গেছে, কারণ ডাবের খাদ্য আসতেছে না, পানি আসতেছে না। সো এরকম যদি আবার মাছের ব্যাপারে আসে, তো এরকম যদি প্রত্যেক পর্যায়ের ক্ষেত্রে, শস্যের ক্ষেত্রে আসছে, পরিবেশের ক্ষেত্রে আসছে, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় সমস্যাটা যেটা হচ্ছে লবণাক্ততা, যেখানে চিংড়ি মাছের চাষ শুরু হয়েছে যে কারণে, তো ওইটা যদি রোধ কিছুটা হলেও হয়, তবু মনে হয় এটা করা যৌক্তিক হবে এবং সঠিক এবং দ্রুত বাস্তবায়ন করাটাই যৌক্তিক হবে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। তৌহিদুল ইসলাম মিন্টু, আপনার কাছে যাব। যে বিষয়গুলো বলছিলেন ইতিবাচক দিকের কথা, আর উনি বলছিলেন আরেকটি কথা, যে কোনো প্রকল্পের ক্ষেত্রে তো কিছু মেরিট ডিমেরিট যেমন থাকে, প্লাস আমরা যদি সব কিছুতেই এই চিন্তা করতে থাকি যে কি হবে, কনসিকুয়েন্সের ব্যাপার এত বেশি, তাহলে তো হয়তো প্রকল্প কোনোটাই বাস্তবায়ন করা যাবে না। না, উনি বলছিলেন যে তাহলে তো আগে সেই বনেই বাস করা আমাদের যুক্তি। হ্যাঁ, বনে যখন বসবাসের সময় ছিল তখন মানুষ এত অসুখ বিসুখ, এত রোগ ব্যাধিতে আক্রান্ত হতো না, এত ঝামেলা ছিল না, তাদের আয়ুও দীর্ঘ ছিল এবং মানুষ দীর্ঘ আয়ু হতো, স্বাস্থ্য ভালো থাকতো, পরিবেশের কোনো অবনতি ঘটে নাই। এখন যখন আপনি নগরায়ন সভ্যতার চূড়ান্ত জায়গায় আসছেন, তখন রাস্তা আপনি বানাতে যে গাছ কাটছেন, আপনি নদী বাঁধ দিচ্ছেন, আপনি বিল্ডিং বানাতে যে ইটের পর ইট বানাতে যে আপনি মানে পরিবেশ দূষণ করছেন, ঠিক আছে, প্রগতি এবং উপায় নেই। প্রগতির সঙ্গে সঙ্গে ধরেন সুন্দরবন কেটে কেটে রাস্তা আমরা দখল করেছি। একটা সময়তে সুন্দরবনটা যশোর পর্যন্ত হয়তো ছিল, আমরা পূর্বপুরুষদের কাছে ছিনি, তাই বলে কি আমি যশোরের বা খুলনা পর্যন্ত আমি কি বসতি করবো না, পশুর জন্য সবটা রেখে দেবো? হ্যাঁ, এখন এইখানে প্রশ্ন হচ্ছে যে আমরা সহাবস্থান বা প্রকৃতিকে রক্ষা করে পৃথিবীর সমস্ত উন্নত দেশে, সমস্ত দেশগুলোতে তারা তাকে প্রকৃতিকে আগে প্রাধান্য দিয়েছে, তারপরে মানুষের বসবাসের জন্য। আপনি দেখেন ইউরোপের বিভিন্ন দেশে গেলে আপনি টের পাবেন ওখানে তো নদীর সংখ্যা কম। পৃথিবীতে এমন দেশ নাই, বাংলাদেশের মধ্যে এত নদীবহুল দেশ নাই। এই নদীর দেশেই আপনার 54টা অভিন্ন নদীতে ভারত বাদ দিয়েছে আমাদেরকে একেবারে গলা টিপে মারার মতো। নদীর যে সমুদ্র উৎসমুখ, ভারত মূলত উজারের দেশ, আমরা তাদের ভাটির দেশ। তার সবচেয়ে বড় বাদ দিয়েছে আপনার ফারাক্কাতে, পদ্মার আর ওপাশে তিস্তায় দিয়েছে, গজলডোবায় দিয়ে আমাদের পানি প্রত্যাহার করে নিচ্ছে। এবং ভারত, যে কথাটা আমি বলছিলাম, ভারতের এই ফারাক্কা বাঁধের ওই পাশে পলিপতনের কারণে যে উচ্চতা তৈরি হয়েছে সেটা হচ্ছে 20 মিটার, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বিহার পর্যন্ত।
আর আমাদের পাওবো কর্মকর্তারা বলছেন যদি আমরা এখানে পদ্মায় এই যে পাংশায় যদি ব্যারেজটা নির্মাণ করি তাহলে আমাদের পলির উচ্চতা অর্থাৎ পাংশা থেকে ফারাক্কা পর্যন্ত এটা 3 মিটার 3 কত মিটার জন হবে, তবে এটা কেটে ড্রেজিং করে আবার সরাই দেয়। তারা ওটা মানে ওখানে 20 মিটার আমরা দেখছি এখন বর্তমানে বিরাজমান, এটা 3 মিটার, হিসাবটা হচ্ছে গড় মিল। এই পলি কিন্তু এখানেও 20 মিটার হবে এবং এইখানে ভরাট হয়ে যাবে। আমরা বলছি যে এই ব্যারেজ নির্মাণের কথাটা যারা আমরা বলছি পলি সরানোর ব্যবস্থা থাকবে বলা হচ্ছে এবং তাতে প্রায় 7,000 কোটি টাকা বার্ষিক ব্যয় হবে। আমরা দেখছি যে যে এই আমাদের যে হিসাব দিয়েছে পাও কর্মকর্তারা তাতে করে তাদের হিসাব মতে এখানে মাছ এবং ধান উৎপাদন 40 লাখ টন ধান উৎপাদন হবে এবং মাছ প্রায় 2 লাখ প্লাস 2.5 মেট্রিক টন মাছ উৎপাদন হবে, এরকম একটা পরিসংখ্যান দিয়েছে। এবং তাতে এছাড়া বিদ্যুৎ টারবাইন নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন হবে, তাতে দেখা যাচ্ছে 7,100 কোটি টাকার আর্থিক মানে উৎপাদন হবে। তো কিন্তু পলি কাটতে যে সেখানে কিন্তু আবার ওই ব্যয় হচ্ছে। আমি বলছি যে ফারাক্কা বাঁধ যদি আমি আমার বার্গেনিং জায়গাটা আমি যদি এখানে ব্যারিস্টার দেই তাহলে ইন্ডিয়ার সঙ্গে আমাদের বার্গেনিং ক্যাপাসিটিটা কিন্তু শেষ হয়ে যাবে। আপনাকে খেয়াল করতে হবে যে আওয়ামী লীগ সরকার এই প্রজেক্টটা নিয়েছিল। আওয়ামী লীগ সরকার হচ্ছে এদেশে বাংলাদেশে হচ্ছে ভারতের একেবারে তাবেদার সরকার ছিল। তারা যখন এই প্রজেক্ট নিয়েছে এবং ভারত যখন সমর্থন করতে চেয়েছে তখন এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। অর্থাৎ আপনি যখন এখানে ব্যারেজ দেবেন তখন ফারাক্কার পানি ছেড়ে দেওয়ার জন্য যে চাপ সৃষ্টি, যে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়ার জায়গাটা, আপনি কিন্তু এটা অনেকটাই ভারতকে মুক্ত করে দিলেন। মানে তখন আর আপনি চাইতে পারবেন না, এবং আপনি তো এতদিনেও যে জাতিসংঘের যে সনদ আছে সেটা আপনি সই করেন না, কোনো সরকারই করেন না এখন পর্যন্ত। তাহলে তো সেই সনদ অনুযায়ী 1997 সালে জাতিসংঘের যে সনদ, সেই সনদে কোনো সরকার স্বাক্ষর করে নাই, বাংলাদেশের কোনো সরকার এযাবৎ করে নাই। তো এবং এই যে চুক্তিটা হয়েছে আপনি জানেন 96-এ যে চুক্তি হয়েছে শেখ হাসিনার সঙ্গে যে চুক্তিটা হলো, সেই চুক্তি মানে গঙ্গার পানি চুক্তিতে কোনো ক্লজ রাখা হয়নি, অথচ গ্যারান্টি ক্লজ ছিল না। মুজিব ইন্দিরার চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল 40,000 কিউসেক পানি, 40,500 কিউসেক পানি, এবং পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এইটার গ্যারান্টি ক্লজে ছিল 27,000 কিউসেক পানি ঘনমিটার। এই যে চুক্তি গ্রহণ কিন্তু পরে পুরো গ্যারান্টি ক্লজ খুলে দিল, কতটুকু দিতে হবে বা দিবে না এই বাধ্যবাধকতাও শেখ হাসিনার আমলে চুক্তিতে রাখা হয়নি। সেই শেখ হাসিনা যখন এই ব্যারেজের উদ্যোগ নিয়েছে তার উদ্দেশ্যটা কিন্তু আমাদের আরও ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে। আপনি স্লোগান দেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফারাক্কা বাঁধ মরণ ফাঁদ, এই মরণ ফাঁদ এই শব্দটা তো আরেকটা মরণ ফাঁদ আপনি এসে দিয়ে সেই আপনার স্লোগান থেকে আপনি সরে আসলেন। আমাদের জন্য মরণ ফাঁদ, এই বাঁধ হবে কিনা সেটা তার এখন এই বাঁধটা যদি মানে এই বাঁধটা মরণ ফাঁদ হবে কিনা সেটা প্রশ্ন, কারণ এটা আমার ইচ্ছা মতো পানি ছাড়তে পারবো এইগুলো। এখন আপনি বাঁধ দিচ্ছেন 277 কিলোমিটার এ পাশে এসে, এই পানির তোলে কি সুইচ গেট ওই পাশে ফারাক্কাটা কি ভেঙে যাবে এই চাপ দিয়ে? টার্গেট তৈরি দেবো ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার জন্য, এখানে বাঁধ দিয়ে নদীর দুই পাড়ে বাঁধ দিয়ে এই পাশে বাঁধ দিয়ে পানি আটকে রাখবে, ওরা চাপে পড়ে একসময় ভেঙে যাবে, ওরা ছেড়ে দেবে, এরকম হইতে পারে। কিন্তু আপনি এই পানি ব্যবহারের জন্য যে বাঁধ দিচ্ছেন, এই পানি কি ব্যবহার, আপনি তো প্রতিটা নদীর মাথায় মাথায় আপনি, আমি যেটা বড়ালের কথা উদাহরণ দিয়েছি, প্রতিটা নদীর এই যে জিকে প্রজেক্ট এখন কিন্তু পানি পাচ্ছে না, এই বাঁধ দিয়ে দিয়ে আপনি সেটাকে এই করছেন। মেজর আশরাফ যেমন বলছিলেন জিকে প্রজেক্টের কারণে আশপাশের এলাকায়, এটা আমরা জানি, কিন্তু এখন ওই পদ্মা শুকিয়ে গেছে না, এই জন্য পাচ্ছে না। আবার যদি ভরাটা তখন আবার পাবে, এটা ঠিক আছে, এই কথা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে এই করতে যে আপনার পাংশার এই পাশে যে পদ্মার যে অংশ এবং যেটা যমুনা থেকে যাচ্ছে ওপাশে মেঘনা থেকে আর এক পাশে এসে মিশছে, ওখানে তো পানির প্রবাহ কমে গেলে লবণাক্ততা, সমুদ্রের লবণাক্ততা আরও বৃদ্ধি পাবে। তো আপনি যখন আটকে রাখছেন তখন সাগরের পানি তো আবার আপনার এদিকে ঢুকবে। আপনি সুন্দরবনের কথা বললেন না, সেটা একদিক থেকে আপনি 9 মাস আপনার এই পানিটা আটকে রাখার কথা বলা হচ্ছে, 9 মাস পানি বাদ দিয়ে আটকে রাখবেন। 9 মাস যদি এখানে আটকে রাখেন তাহলে আপনার বাকি অংশ, পাংশার পরবর্তী যে অংশ, সেইখানে আপনার কি হবে সেটাও হিসাব করতে হবে আপনাকে। শুধু ইন্ডিয়ানরা যেমন মনে করতেছে যে পদ্মা গঙ্গা নদী হচ্ছে ফারাক্কা পর্যন্ত, তাদের তো আর বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা নেই, আছে, তাদের কোনো দরকারও নেই, তারা ওইটা মনে হয় আমাদের পানি আমাদের অঞ্চল হচ্ছে। কিন্তু এখন কিন্তু তারা কুফল ভোগ করতেছে, তাদের কিন্তু ফ্লাড হয়, বন্যায় ওই যে নদীর তলদেশ 20 মিটার ভরাট হয়ে গেছে বিধায় তাদের মানে পানি আসার সঙ্গে সঙ্গে বর্ষা মৌসুমে ফ্লাড হয়ে বিহারটিয়ার অঞ্চল কিন্তু ভেসে যায় এবং তাদের পক্ষ থেকে দাবি উঠতেছে ফারাক্কা বাঁধের। এবং ওই সময় আপনার খেয়াল আছে কিনা, ওই সময় একজন বাঙালি বিজ্ঞানী যাকে পানির জন্য ভারতীয় মানে 62 সালের দিকে উনি এর বিরোধিতা করছিলেন, ভদ্রলোক
নাম মনে নেই আমার, উনি এই গঙ্গা ব্যারেজে ফারাক্কা ব্যারেজে বিরোধিতা করছিলেন এবং ওনাকে বলা হয়েছিল যে পাকিস্তানের চর, ওই সময় ইন্ডিয়া থেকে বলা হয়েছে। বাট ওনার কথা আজকে প্রতিফলিত হচ্ছে যে ওই বাদ দেওয়ার জন্য ফারাক্কা বাঁধ, আমরা আজকে হিসাব করি বিহারের অবস্থা কি, পশ্চিমবঙ্গে টোটাল রাজ্যটার অবস্থা কি এই ফারাক্কা বাঁধের কারণে, এটা কিন্তু আমাদের হিসাবে রাখতে হবে। তারা কিন্তু বন্যার শিকার হচ্ছে প্রতি বছর এবং অনেক বাড়িঘর তলিয়ে যাচ্ছে। আমি বলছি যে আপনি আরও একবার মানে সমীক্ষা করেন, আরও একবার যাচাই করেন এই পানি ব্যবস্থাপনা কীভাবে, তারপরে ব্যারেজের কথাটা ভাবেন। পার্লামেন্টে একটা আলোচনা করলেন না আপনি, শেখ হাসিনার আমলের প্রজেক্টটাকে সরাসরি বাস্তবায়নের দিকে চলে গেলেন, এক নাকি উঠাই দিলেন। শেখ হাসিনার টার্গেট তো ইন্ডিয়ার টার্গেট হইতে পারে, তো আপনি সেটা কেন বাস্তবায়ন করবেন? অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে, শুনবো জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কথা নির্বিঘ্নে শোনার জন্য। আমার বরং একটা বিরতি নিয়ে এসে শুনি, তাহলে আপনার কথাগুলো শুনতে পারবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফুজ্জামান শরীফ, আলোচনা হচ্ছিল, আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ। আমি অনেকগুলো পয়েন্ট নোট করেছি। নদী আমাদের সভ্যতার সাথে কিভাবে মিশে আছে আমরা মোটামুটি সবাই জানি। তবে আজকে নদীগুলোর এই অবস্থা কেন? 80-র দশকে ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রকল্প নিয়ে মাঠে নামে, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, এবং বাংলাদেশের এরশাদের সময় এটিকে সরকারকে গিলতে অনুপ্রাণিত করে এবং তারা অনেকগুলো জায়গায় প্রকল্প গ্রহণ করে। আমরা যে এলজিইডির কথা বললাম, বাংলাদেশের একটা বিস্তৃত এলাকায় আমাদের এই যে নদীকেন্দ্রিক যে সভ্যতা, সেটাকে ডাইভার্ট করে এখানে সড়ক বানাতে হবে, রাস্তা বানাতে হবে, এই দিকে চলে যায়। এবং রাস্তা বানানোর কারণে একটা রাস্তাকে কেন্দ্র করে বহু ধরনের ইনভেস্টমেন্ট এবং ব্যবসায়ীদের আনাগোনা ঘটে। সেখানে গাড়ি আসে, গাড়িকে কেন্দ্র করে একটা তার আরও কতগুলো ব্যবসা, আপনার কন্ট্রাক্টর, অনেক রকমের, যেটা নদীর ক্ষেত্রে হয় না। ফলে আমরা নদীগুলোকে ভরাট করে করে আমরা আমাদের এই সড়কের দিকে ঝুঁকেছি এবং এখন এসে আমরা দেখছি যে আমাদের সেই নদীটা কিভাবে আমরা শেষ করেছি। এবং এর জন্য আমি ওই যে ইন্ডিয়ার কথা বললাম, তাদের তো ভূমিকা আছেই, আবার আমাদের মধ্যে একটা স্ববিরোধিতাও আছে। এই যে ঈদে বাড়ি যাব, বাড়ি গিয়ে বাড়ির সামনে একটা ছোট পুকুর আছে, সেই পুকুরটা ভরাট করব, ভরাট করে তারপরে 7টা দোকান বানাবো এবং 50,000 টাকা অ্যাডভান্সে 7টা দোকান আমি ভাড়া দিয়ে ঢাকায় এসে বলবো যে আমাদের জলাশয় রক্ষা করতে হবে। স্ববিরোধিতা আমাদের মধ্যে আছে। আবার কতগুলো জায়গায় এই যে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বললাম, এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, তারা তাদের কতগুলো পঞ্চম বাহিনী তৈরি করে, তারা বয়ান তৈরি করে, তারা নানা ধরনের ফিলোসফি তৈরি করে আমাদের সোসাইটির মধ্যে কনসালটেন্ট ইত্যাদি ইত্যাদি, এই যে প্রক্রিয়ার মধ্যে অনেক ধরনের ইন্টারেস্ট কাজ করে। আচ্ছা, এবং এই ইন্টারেস্টটাকে সে পাবলিককে গিলানোর জন্য নানা ধরনের নিয়ে আসে, রংচং লাগিয়ে উপরে আমাদের সামনে এসে তুলে ধরে। কিন্তু আমি আগেই বলেছি, বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। আমাকে হেঁটে আসার সময় একজন রিক্সাওয়ালা ডেকে বললেন যে আপনার এই জায়গাগুলোতে এটি পপুলিস্ট, 5 জন বলছে, কিন্তু ওই কাজটা আমার করা উচিত কিনা এটা আমি বিবেচনা করব। আমি কিন্তু প্রশ্ন এই প্রকল্প সম্পর্কে না করে নি, ভাই যেটি রিয়াক্টটা করেছেন, আমি বলেছি যে এই জায়গাটা ভাইয়ের কাছে তথ্য আছে কিনা জানি না, আমি খুবই জানতে আগ্রহী, ঠিক আছে, যে এটার অ্যাসেসমেন্ট হয়েছে কিনা। র্যাংস ভবনটা আপনার যখন দেখেছেন যে এটি একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে, আপনি র্যাংস ভবনটা ভেঙে ফেলতে পেরেছেন। কিন্তু পদ্মা, আমরা এটি করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা সরে আসব, এই প্রকল্পটা সেই ধরনের প্রকল্প না। এর সাথে পাবলিকের ইনভেস্টমেন্ট আছে। এই যে 36-37 হাজার কোটি টাকা, এই টাকাটা পাবলিকের টাকা। সুতরাং এটা ইয়েস স্যার বলার জায়গা না। আপনার কতগুলো জায়গা আছে যেখানে আপনি ইয়েস বলতে পারেন, কিন্তু আমি এখানে ইয়েস বলবো না, কারণ এর সাথে ওই যে বললাম আবেগের সম্পর্ক নাই, এর সাথে যুক্তির সম্পর্ক। আমাকে বলতে হবে কারণ আমার ট্যাক্স আছে। এক সেকেন্ড জায়গা হচ্ছে, ভাই বলতে গিয়ে ওই বামদের একেবারে পুরো ধরে টান মেরেছেন। তো আমরা এই কথাগুলো অনেক দিন ধরে বলি। আমি নিজে যদি বলেন 18 বছর ধরে এই প্রশ্নগুলো করি, 18 বছর ধরে এই প্রশ্নগুলো করি। আমাদের এখানে এক সময় বলা হয়েছিল বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, গ্যাস রপ্তানি করতে হবে,
এখন বলা হচ্ছে আমাদের 20 বছরের বেশি গ্যাস নেই, এবং গ্যাসের উপরে ভাসছে এই ধরনের একটা পপুলিস্ট পজিশন তৈরি করে গ্যাস রপ্তানির যখন চেষ্টা করা হয় 2001 সালে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমে কথা বলেছি। ঢাকা থেকে ওই সিলেট পর্যন্ত লং মার্চ করেছি। এখন আপনার মনে হতে পারে তখন যারা বলেছে যে বামরা হচ্ছে সবকিছুতে বাধা দেয়, এখন তারা স্বীকার করুক বা না করুক, বামরা তখন নেমেছিল বলে আমার গ্যাস রক্ষা হয়েছে। আমরা যখন আপনি মুন্সিগঞ্জের আড়িয়াল বিল বন্ধ করে সেখানে ওই বিমানবন্দর করতে গেছেন, আমরা প্রতিবাদ করেছি। এই কারণে আমরা বলেছি যে আমি আর একটা আড়িয়াল বিল চাইলেই তৈরি করতে পারবো না। এখন ভাইদের কাছে যদি মনে হয় বামরা বাধা দেয়, তাহলে কিচ্ছু করার নাই, কারণ বামরা ইয়েস স্যার বলতে অভ্যস্ত না। আপনাকে প্রশ্ন করব, আমাদের এখানে রামপালে বিদ্যুৎ কেন্দ্র ভারতের সহায়তায়, আমরা তখনও প্রশ্ন করেছি। আমি সুন্দরবনের পাশের মানুষ, আমার কাছে এখনো সংশয় যে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আমরা করে ফেললাম, তারপরে দেখা যাক কি হয়, আমি ওইটার পক্ষে না। আমাদের এই যে ইট পোড়ানোর কথা বললেন, ইট একসময় কাঠ দিয়ে পোড়ানো হতো, এখন অনেক জায়গায় কিন্তু কাঠ ব্যবহার করে ইট পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ হচ্ছে এর একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে। তো এই জায়গাগুলোতে প্রশ্নের যে জায়গাটা মিন্টু ভাই যথার্থ বলেছেন, যে আমরা আমাদের যে ইন্টারন্যাশনালি যে ধরনের ব্যবস্থাগুলো আছে পানির ন্যায্যতা পাওয়ার ক্ষেত্রে, যে চুক্তিটায় 97 সালের 52টা দেশ স্বাক্ষর করেছে, এবং এই চুক্তিতে স্বাক্ষর করার কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের এই ব্যবস্থাটা আছে যে ভারতকে আপনি আসামির কাঠগড়ায় জবাবদিহিতার জায়গায় দাঁড় করানো। আমি সেই কাজটা কেন করছি না, এই প্রশ্নটা আমি কেন তুলছি না। আর উনি আর একটা জায়গায়, আপনি যখন একজন ডাক্তারের কাছে যাবেন, আপনার একটা চোখের অপারেশন করবে, তার জন্য 5 বার আপনাকে নানাভাবে টেস্ট করতে হবে। কেন? এখন ভাইয়ের কথা অনুযায়ী যে ঠিক আছে অপারেশনটা করে ফেললাম, 2টা চোখ, একটা চোখ গেলে কি হবে, সমস্যা তো আর নাই, একটা চোখ তো আছে। তো এটি হলো বিশ্বাসের জায়গা। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যুক্তি, তথ্য এটি আমি জানতে চাই, কারণ এটা আপনি চাইলেই এটিকে বন্ধ করতে পারবেন না। শেষ করবো এই জায়গাটায়, যে উনি যেহেতু পুরো বামদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ওনার কাছে সম্ভবত এই তথ্যটা নেই যে এখন পর্যন্ত আমরা যে চুক্তিটা নিয়ে ভারতের সাথে কথা বলছি, গঙ্গার পানি বন্টন চুক্তি, এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। তখন ভারতের সবথেকে দুর্বল একটি সরকার ছিল এইচ.ডি. দেবগৌড়ার, এবং সেই সরকারটা ছিল ভারতের বামদের সমর্থনে, এবং সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু। আমি আপনাকেও বলবো, দর্শকদেরকেও বলবো, যিনি পুরো বামদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন, তাকেও বলবো যে ইন্টারনেট সার্চ দিয়ে জাস্ট একটু দেখেন, জ্যোতি বসু ভারতীয় আপত্তি উপেক্ষা করে এই চুক্তি স্বাক্ষর করার জন্য ওই সময় যে সরকারটি ছিল তাদেরকে প্রভাবিত করেছিলেন। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের হলদিয়া বন্দর ঝুঁকির মুখে, আপনি কেন বাংলাদেশের সাথে এই চুক্তি করতে যাচ্ছেন? তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের হক আমি আটকে রাখতে পারি না, আমার হলদিয়া বন্দর ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু তার মানে এই না এই পুরো পানিটা তো আমার না, এর সাথে বাংলাদেশের মানুষের অধিকার আছে। কিন্তু সেটাতে অবশ্য গ্যারান্টি ক্লজ ছিল না। গ্যারান্টি ক্লজ যে রাখেন নাই, এটা তো আপনার দুর্বলতা। আপনি সেখানে যথাযথভাবে প্রেসারটা তৈরি করতে পারেন নাই। কিন্তু গত 15 বছর 20 বছর মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের একই রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির জন্য আপনি একটা চুক্তিও করতে পারেন নাই। ভাই যে বামদেরকে আসামি করলেন, সেই বামরা ছিল বলে অন্তত চুক্তিটা করা হয়েছিল। অনেক ধন্যবাদ। আমি একটু শুনে আসি, মেজর আশরাফুজ্জামান, বামদেরকে কাঠগড়ায় দাঁড়া করালেন আপনি। আপনাকে অনেক মোবারকবাদ। আমি আমাকে ক্ষমা করবেন, কাউকে আসামি করা আমার উদ্দেশ্য না, আমি দারোগা না। তো আমরা শেষের দিকে অনুষ্ঠানে, আমি প্রসিকিউটর না। আমি বলছি যে মানে কনসেপচুয়ালি, মানে আমরা একভাবে কথা বলি আর বাস্তবে তার প্রতিফলন অন্যরকম। তো এই কথা বলার সুবাদে ভাই অনেকগুলো কথা বলেছেন, ওনাকে মোবারকবাদ। আমি না বললে তো ভাই এতগুলো কথা বলার সুযোগ হতো না হয়তোবা। তো যাও, এখন
আমরা যে চুক্তি করতে যাচ্ছি, আমি কোনোভাবেই বলছি না যে একটা হয়েছে আমরা করব। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমি এটা জানি বলে বলছি, আমাদের যখন পদ্মা ব্রিজ করা হয় তখন অনেক স্টাডি করার পরেও সেই ব্রিজ করতে গিয়ে লাস্টে কয়েকটা পিয়ার অর্থাৎ পিলার বানাতে গিয়ে তারা আগে যেভাবে চিন্তা করেছিল সেভাবে হয়নি, পরে সেটা আমাকে ডিজাইন করতে হয়েছে। এটা গেল একটা। ২ নম্বর হচ্ছে এই যে পদ্মা ব্রিজের সাথে যে আমরা রেল কানেকশন, জি সেইটাতে আপনার সেটা তো প্রাথমিক যেভাবে প্রথমে যেভাবে কল্পনা করা হয়েছিল সেই ভিত্তিতে কল্পনা মানে নকশা করে পরবর্তীতে শেষ মুহূর্তে সেটা পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। তো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো একটা নর্মস। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা একটা কাজ হাতে মানে আপনি বলছেন শুরু করব, এরপরে ট্রায়াল এন্ড এরর বেসিসে হয়তো এগিয়ে যাবে। নট এক্স্যাক্টলি যেটা করা হয়েছে সেটা তো কিছু না ভিত্তি আছে। আচ্ছা, এখন বোধহয় আমি শেখ হাসিনার একটা কথা আমি শুনেছি, জি জি ওনার সাথে আমার যাওয়ার সুযোগ হয়নি। তো উনি ওই খুব চাপে ছিলেন গ্যাস রপ্তানির ক্ষেত্রে। তো উনি কিছু লোকরে বলছে যে তার দলের লোকরে যারা বিশ্বস্ত, যে তোমরা এগুলো খালি প্রোটেস্ট করো, কারণ আমি খুব চাপের মধ্যে আছি, তোমাদের প্রোটেস্ট না হলে আমি এটা বলতে পারবো না। এটা পলিটিক্সে কিন্তু এরকম অনেক সরকারি অনেক এইভাবে কাজ করতে হয়। তো এগুলো দেশের স্বার্থ বিবেচনা করে আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছে বলেই আমি সব খারাপ বলবো না, আর আওয়ামী লীগ আর এই গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে বলে সব ভালো বলবো না। আমাদের প্রত্যেক একটা মানে আমরা প্রত্যেকেই সবাই যদি রাজনৈতিক বিবেচনায় কথা বলি তাহলে আর সোজা পথ দেখাবার লোক কোথায় থাকবে? আমরা আমাদের কথাটা বলবো, আমাদের যুক্তিতে আমাদের বিবেচনায় যতটুকু বুদ্ধি জ্ঞান আছে। তবে উদ্যোগটা ভালো করতে হবে। এখন এটার সাথে আনুষঙ্গিক যেগুলো অ্যাড্রেস করার দরকার সেগুলো আমাদের করতে হবে। এবং একই সাথে আমি আবারও বলছি যে তিস্তা প্রজেক্টটা করলে আমাদের পুরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পুরো এলাকাটায় আমাদের যে ধরনের পানির সংকট সেটা আমরা মুক্ত হতে পারবো। আরেকটা হচ্ছে জি জি আরেকটা ছোট্ট একটা কথা বলি, আমাদের এই দেশটা আমাদের সবার দেশ। আমরা শুধু এটা মনে রাখি, শুধু ধান্দাবাজি একটু পিছনে ফেলি। আর ওই যে ভাই যেটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে পানির নিচে কি পরিমাণ ইট ফেলা হয়েছে বা পাথর ফেলা হয়েছে সেরকম হিসাব রাখা যায় না, ওই হিসাব থেকে আমরা বের হয়ে আসি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি আমি মিন্টু ভাইয়ের কাছে যাই, এরপরে মিন্টু ভাই যদি কিছু যুক্ত করেন আপনি, আমরা শরীফ ভাইয়ের কাছে যাব। আমি বলছিলাম যে আমাদের লাভ লোকসানের যে হিসাব এটা আরেকবার করা উচিত, এবং সহজ বা সস্তা জনপ্রিয়তা দিয়ে এটা রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং আমাদের দেশের জন্য যেটা উপকারে, আমাদের আন্তর্জাতিক পরিসরে আমাদের যেটা করা উচিত, আমাদের জাতিসংঘের যে সনদ আছে এই নদী পানি বন্টন সংক্রান্ত 1997 সালের একটা, সেখানে আমাদের স্বাক্ষর করা উচিত, এবং সেই আমাদের পানি যাতে ন্যায্য হিসাব পায়, ফারাক্কা বাঁধ যাতে মানে ক্লজ খুলে দেয় বা আমাদের পানি পায় সেটা ব্যবস্থা করতে, তো ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার পক্ষে আমাদের জনমত তৈরি করতে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। জাস্ট একটা তথ্য দেই, ভাই যেটি বললেন আশরাফ ভাই, যে শেখ হাসিনা গ্যাস ইস্যুতে মিছিল করিয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে বিল ক্লিনটন বাংলাদেশে এসেছিলেন। তো সেই সময় একটা আলোচনা ছিল যে বাংলাদেশের সাথে একটা চুক্তি করবে। তো আমার এখনো মানে পরিষ্কার মনে আছে আমাদের স্লোগান কি ছিল, তেল গ্যাস লুটে নিতে ক্লিনটন আসছে বাংলাদেশে। আমরা মিছিল নিয়ে জরুলক হলের মধ্যে যখন মিছিল নিয়ে ঢুকি, এই সফরের প্রতিবাদে আমাদের মিছিলে হামলা করেছিল ছাত্রলীগ, চাপাতি দিয়ে পিটিয়েছিল, কোপায় নাই পিটিয়েছিল, এবং সেই সময় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুশফিকুর রহমান টুকু, তার মাথায় 8টা সেলাই দিতে হয়েছিল। সুতরাং ভাই যেটি বললেন যে এটি শেখ হাসিনা নামিয়েছিল, এটি একেবারেই তার মন গড়া একটা কথা। আমার শেষ কথাটা এই জায়গায়, আমি এখনো মনে করি পরিবেশ প্রকৃতি ডেভেলপমেন্ট এটি বিশ্বাস নির্ভর না, এটা বিজ্ঞান, এবং এই বিজ্ঞানকে অনুসরণ করেই আপনাকে প্রকল্প নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা আজকে আলাপ করছিলাম পদ্মা ব্যারেজ নিয়ে। এই পদ্মা ব্যারেজ
আসলে কি নতুন স্বপ্নের ঠিকানা হবে না নতুন বোঝা তৈরি করবে, সেই বিষয়গুলোর জন্য আমাদেরকে হয়তো সামনের দিকে আরও চিন্তা করতে হবে। এবং পাশাপাশি পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে যেটি বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে মরণাপন্ন নদী সেগুলো কি প্রাণ ফিরে পাবে, নাকি আবার কোনো নতুন সমস্যা তৈরি হবে, যেই সমস্যায় আমরা ভূরাজনৈতিক কোনো সংকটে পড়ব, কিংবা পলির যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকটে পড়ব, সেগুলো নিয়ে আমাদেরকে আরও বেশি চিন্তাভাবনা করতে হবে। তাহলেই হয়তো পরবর্তী পদক্ষেপ অনেক মসৃণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।